সেই 1971 বনাম জামাত, এই জায়গা থেকে আসলে জামাত বের হতে পারছে না, বা রাজাকার বনাম জামাত এই জায়গাটা থেকেও জামাতকে বের হতে দেওয়া হচ্ছে না বা পারছে না। একদল সেকুলার বুদ্ধিজীবী মাঠে নামিয়েছে বিএনপি। ফাহিম আব্দুস সালাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাইয়ের নেতৃত্বে বিরানী আলম সহ এখানে কয়েকজন তারা প্রপাগান্ডা করার চেষ্টা করছে যে জামাত যদি ক্ষমতায় আসেও ভারতের বিরোধিতা করার কারণে জামাত ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। সাংবাদিক মাসুদ কামাল অনেকদিন আগেই চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমি লিখে দিচ্ছি, বলেন যে ওরা যদি জোট না করে, বিএনপি এবং জামাতের সঙ্গে যে কোনো এক দলের সঙ্গে জোট না করে, তাহলে কেউ তাদের টপ নেতা কেউই জামানত রক্ষা করতে পারবে না। এরকম চ্যালেঞ্জের মুখে তাদের রাজনীতি তখন তারা কি ভাবছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভাষায় বিএনপি এবং জামাতকে সমালোচনা করছেন এবং তাদের জোট হওয়ার সম্ভাবনা কতটুকু আছে বলে মনে হচ্ছে তাদের কথায়, আর বাস্তবতায় আমাদের ভাবনায় কি মনে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। 15 মাস পার করার পর আবার নতুন কথা শুনলাম। 15 মাস পর এই ফলাফল। গায়েশ্বর রায় উনি বলছেন যে আমরা যদি বিএনপি মাঠে নামি এই সরকার টিকতে পারবে না। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন 1971 সাল থেকে শুরু করে বর্তমান 2025 সাল পর্যন্ত জামাতি দলকে বিভিন্নভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যতবারই নিষিদ্ধ করা হয়েছে ততবারই জামাত চেয়েছে যে কিভাবে একটি পরিপূর্ণ কাঠামো বাংলাদেশে প্রয়োগ করা যায় এবং একটি শান্তশিষ্ট এবং সুন্দর রাজনীতি কাঠামো কিভাবে তৈরি করা যায়। জামাত কিন্তু চেষ্টা করেছে, আসলে কতটুকু পেরেছে সেটা আপনারা অবশ্যই ভালো জানেন, সেই বিষয়ে জনগণ অবগত আছে। সেই সাথে এনসিপি শাপলার কলি নিয়ে যে প্রতীক নির্বাচিত হয়েছেন, সেই সাথে এনসিপি চাচ্ছে যে 300 আসনের নির্বাচন করার জন্য। বিশ্লেষকরা মনে করতেছে এনসিপি যদি বিএনপি, আওয়ামী লীগ, ইভেন জামাতের সাথে যদি একত্রিতভাবে যদি এনসিপি নির্বাচনে না আসে, তাহলে এনসিপির পক্ষে কোনোভাবেই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা সম্ভব না। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন, এনসিপির যে 300 আসনে নির্বাচিত হওয়া বা 300 আসনে যোগদান করা সেটা কতটুকু যুক্তিসঙ্গত? আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং সেই সাথে আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে আজকে চলুন দেখে আসি ভিডিওর বিস্তারিত। প্রপাগান্ডার উপরে প্রপাগান্ডা চলছে যে জামাত ক্ষমতায় আসলে মিশরের মুরসির মতো অল্প দিনই ক্ষমতা থেকে কারাগারে যেতে হবে, তাদের নেতাকর্মীরা থাকবে কারাগারে। ভারতের বিরোধিতা করে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ রাজনীতি করতে পারবে না। তাই বিএনপির মতো সেকুলার এবং ইসলামিক মনা মানুষদেরকে নিয়ে গঠিত এমন রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। এই কথাটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় নিয়েছে, ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ভারতে থেকে কিন্তু বারবার বলে আসছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে ঠিকই, কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না। ভারতের বিরোধিতা করে 2 দিনও টিকবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আজকে 16 মাস দিব্যি রাষ্ট্র চালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন শক্তির বলে, কোন ছায়া শক্তি দিয়ে দেশ চালাচ্ছে সবার কাছে ওপেন। এটা হলো জামাত পিছন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শক্তি অর্জন দিচ্ছে, শক্তি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। যে শক্তির কারণে জামাত ছায়া হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকার কারণে যদি 16 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতে পারে, ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় আসলে ওই মুরসি হয়ে যাবে, আর মুরসির মতন ক্ষমতা থেকে নামিয়ে কারাগারে নিয়ে যাবে, মেরে ফেলবে, ফাঁসি দিয়ে দিবে। এই কথা ভারতের নেগেটিভ বা ভারত বাংলাদেশকে খেয়ে ফেলবে, এই কথাগুলা তারা এখন ছড়িয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে লাভ কি, এই ভোট আপনার নষ্ট হয়ে যাবে, 6 মাস 9 মাসও টিকবে না সরকার, বরঞ্চ দানের শীষে ভোট দিলে এই ভোটটি আপনার কাজে লাগবে এবং বাংলাদেশ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বে সেকুলারিজম মনোভাব ছাড়া ভারতের সাথে মিশতে পারবে না। ইসলামী মনোভাবের রাজনীতিবিদরা ভারতের সাথে মিশতে পারবে না, ভারত তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না। এই যে নাটকীয় কথাগুলা চলছে সেগুলোর উত্তর তাদের কপালেই আছে, কারণ যারাই ভারতের পক্ষ নিবে তাদেরকে বাংলাদেশের জনগণ কিন্তু ততই দূরে সরে যাবে।
বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটে, বিএনপির মৃত্যু হবে না ভোটে, এরকম নানা কথা শুনছি। জামাত সম্পর্কেও তারা বলেছেন, বাজে কথাই বলেছেন। যেমন হাসনাত আব্দুল্লাহ এরকম প্রশ্নই করে ফেলেছেন যে জামাত কি ইসলামী দল, কই জানতাম না তো। এরকম কথা এরকম ল্যাঙ্গুয়েজে যখন বলেন তখন বোঝা যায় যে তারা আসলে কাউকে পরোয়া করতে চাইছেন না। কিন্তু কাউকে যখন পরোয়া করতে চাইছেন না তখন তাদের পায়ের নিচের মাটি কতটা শক্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন চ্যানেল 24-এর শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে জামাতের ধর্মীয় ফ্যাসিবাদ আর বিএনপির চাঁদাবাজির সঙ্গে আমরা হতে পারবো না। অর্থাৎ জামাত হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ ছড়াচ্ছে, ওইটার সঙ্গে আমরা যাব না। বিএনপি চাঁদাবাজি করছে, ওইটার সঙ্গেও আমরা যাব না। তার মানে আমরা সিঙ্গেল থাকবো, আমরা 300 আসনে নির্বাচন করব। কি বলছেন একটু শুনি। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে জামাতের যে ধর্মীয় ফ্যাসিবাদ, সেই ধর্মীয় ফ্যাসিবাদ এবং বিএনপির চাঁদাবাজি নিয়ে কারো পক্ষেই যাবে না। বলেছেন জামাতের ইসলামের ধর্মীয় ফ্যাসিবাদীর সঙ্গে আমরা হতে পারবো না, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের সঙ্গেও আমরা হতে পারবো না। আমরা চাই আগামীর সংসদের সন্ত্রাস এবং চাঁদাবাজ না থাকুক, আবার ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেই জায়গা নিয়ে আমরা কাজ করছি। এনসিপির মধ্যে দুইটা স্পষ্ট বিভাজন রয়েছে, দুইটা ধারা রয়েছে। একটা হচ্ছে ইসলামপন্থী ধারা আর একটা হচ্ছে বামপন্থী ধারা। নাসিরউদ্দিন পাটোয়ারি বামপন্থী ধারার মধ্যে পড়েন কিনা কিংবা হাসনাত আব্দুল্লাহ বামপন্থী ধারার মধ্যে পড়েন কিনা, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কথাতে কনফিউজড হতে হয়। আসলে ইসলামী ধারার নেতৃত্ব আক্তার হোসেন তিনি দিচ্ছেন কিনা, সাথে অন্যদের কেউ রাখছেন কিনা, সার্জিস আলম টালম এদেরকে রাখছেন কিনা, ব্যাপারগুলো খুব একটা পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার যে তাদের মধ্যে দুটো ধারা রয়েছে, একটা বাম ধারা, একটা ইসলামী ধারা। এই দুটো ধারা স্পষ্ট, হয়তো বহু ধারা রয়েছে কিন্তু এই দুটো ধারা স্পষ্ট। এই দুটো ধারা স্পষ্ট হওয়ার কারণেই তারা জামাতের সঙ্গে জোটের ব্যাপারে খুব একটা স্বতঃস্ফূর্ত হতে পারছে না তাদের দলের ঐক্য টিকিয়ে রাখার জন্য। আবার বিএনপির ব্যাপারেও যদি একেবারে বিএনপির প্রশংসাসূচক বাণী শোনাতে থাকে তাহলে অনেকে মনে করবেন যে বিএনপির সঙ্গে এই তাদেরকে তুষ্ট করে কয়েকটা সিট ভাগে পাওয়ার জন্য এই কাজ করছে। সেরকম দুর্নামের ভাগী নির্বাচনের এত আগে তারা হতে চায় না। মূলত এটাই তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। এনসিপির এই নেতা আরও বলেছেন যে এখনো জোটের কোনো চিন্তা আমরা করিনি। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। এখানে আবার আপনি বুঝতে পারবেন যে আদতে 300 আসনে তাদের যে ভোট করা সম্ভব নয়, তারা যে বিএনপি এবং জামাত যে কোনো একজনের সঙ্গেই জোট করবে এবং ফাইনালি তারা যে বিএনপির সঙ্গেই জোট করবে, এটা মোটামুটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তায় নিশ্চিত হতেই পারে। হয়তো গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু মোটামুটি বিভিন্ন কথায় নিশ্চিত হওয়াই যায়। কি বলছেন তিনি? বলছেন এখনো কোনো জোটের চিন্তা আমরা করিনি, তবে আমরা বলেছিলাম, এখানেই সেই পয়েন্টটা, বিএনপি যদি দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ছেড়ে আসে এবং সংস্কারের পক্ষে থাকে তাহলে আমরা ভেবে দেখব। বিএনপিকে এনসিপির কাছে যেতে হবে, বিএনপিকে সব কিছু শেষ করে একটা পরিশুদ্ধ দল হিসেবে এনসিপির কাছে যেতে হবে যে এই দেখো বাবা, আমরা খুবই পরিশুদ্ধ দল হয়ে পাক পবিত্র হয়ে আমরা এসেছি, প্লিজ তোমরা আমাদেরকে গ্রহণ করো। বিএনপিকে এভাবে বলতে হবে এনসিপির কাছে। আবার জামাত কি বলছে জামাত সম্পর্কে? আর জামাত ধর্মীয় ফ্যাসিবাদের জায়গা থেকে সরে আসলে সেটাও আমরা ভেবে দেখব। জামাতও যদি ধর্মীয় ফ্যাসিবাদের জায়গা থেকে ফিরে আসে এবং এনসিপির অফিসে যেয়ে জামাতের আমির বলে যে বাবা আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, এখন তোমরা তোমাদের জোটে আমাকে নিয়ে আমাদেরকে একটু উদ্ধার করো, তোমরা যদি না থাকো তাহলে আমরা কিভাবে নির্বাচনী বৈতরণী পার হব। বিএনপি এবং জামাতকে এরকম ক্যারেক্টার শো করতে হবে, তার কথাতে সেরকমটাই মনে হচ্ছে। কি বলছেন? তবে আমাদের মূল উদ্বেগের জায়গা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি। অর্থাৎ এটাও আবার বলছেন যে ধর্মীয় মূল উদ্বেগের জায়গা হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি। ধর্মীয় ফ্যাসিবাদ কিন্তু তার মূল উদ্বেগের জায়গা না। বলেছেন বিএনপি যদি এসব জায়গা থেকে সরে আসতে পারে তাহলে জোটের বিষয়ে কথা হতে পারে, আর যদি সরে না আসে তাহলে তো আর কোনো কথা নেই। অর্থাৎ
বল এখন বিএনপির কোর্টে। 111 এর মতো একটা সরকার আনতে যাচ্ছে বিএনপি, যার জন্য গোপন মিটিং করতেছে, এরকম একটা আলাপ আলোচনা শুনছেন না চারিদিকে? এই গুজবটা ছড়াইয়া দেওয়া হইলো এবং এটা কিন্তু বিএনপির বিপক্ষেই গেল। দেখেন, বিএনপির বিপক্ষে গেল না, এবং জনগণের কাছে আবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল জনাব ওয়াকার সাহেব। ওয়াকার সাহেবকে নিয়ে কিন্তু সবাই আবার আলোচনা করতে শুরু করলো। উনি কি বিএনপির সাথে হাত মিলায় ফেলাইছেন? ও আচ্ছা, উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যে দেখা করতে গেছিল লন্ডন যাওয়ার আগে, তাহলে কি এইসব আলোচনা করতে গেছিল? এরকম অনেক প্রশ্ন সামনে চলে আসে। কেন আসে? ওই যে ফেসবুকে যখন আমরা দেখি ওনারা ক্যান্টনমেন্টে যায় আলাপ করছে এবং সামনের দরজা দিয়া যায় নাই, পিছনের দরজা দিয়া গেছে, এরকম আলোচনাও তো শুনছেন। যাই হোক, এসব আলোচনা সাইড করে রাখি, সামনে নিয়ে আসি। তিন প্রধান কেন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করলো? ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর ইউনূস স্যার ডাকলো? আসল সত্য হলো, দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল, যার জন্য ওনারা বসছে। এখন সময়টা কেমন? আগের সময়টা কিন্তু এখন নাই, এখন একটা নতুন সময় আসছে। কারণ সিগনেচার হয়ে গেছে, তো দলিলে সিগনেচার হয়ে গেছে। ওই দলিলে সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে, অটোমেটিক এই পাওয়ারটা চলে আসছে। আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছে, অথবা ওনারাই আইসা কথা বলছে যে স্যার আমরা কি করতে পারি, এখন আমাদেরকে বলেন। অথবা ডক্টর ইউনূস স্যার বলছে এখন আমাদেরকে এই কাজগুলো করতে হবে। দেখেন, সবাই মতামত আমার সামনে, এই যে দলিল পত্র, এখন আমি এই কাজগুলো করতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি? এরকম কিছু কি বলছে? আমার মনে হয় না এখন মতামত চাওয়ার সময়, এখন মতামত দেওয়ার সময়। হয়তো উনি এইটাই বলছে যে আমি সব কিছুর পরে এই 15 মাসে এই সিদ্ধান্তে আসছি, আমি এই কাজটা করতে চাই, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন কি না? এরকম না, আপনারা আমাকে সহযোগিতা করতে হবে, এই কথাটাই বলছে। এই কথা বলারই মানুষ ডক্টর ইউনূস স্যার। বুঝেন না কেন? আরে ডক্টর ইউনূস স্যার আছে বইলাই তো এখনো আমরা আছি, তাই না? একবার চিন্তা করেন তো, আমাদের আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল 5ই আগস্টে। উনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হইতে চাইছিল। আচ্ছা, সত্যি সত্যি যদি উনি উপদেষ্টা হয়ে যেত তাহলে কি হইতো? হায় আল্লাহ, একবার চিন্তা করেন, এতদিনে একটা ফুটবল খেলা হইতো, আর ওই ফুটবলটা হইতো আসিফ নজরুল সাহেব, আর খেলতো কারা? আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি। এরা সবাই মিলা উনাকে মাঠে নিয়ে খেলতো। হ্যাঁ ভাই, এই একবার গোল দিত, ওই একবার গোল দিত, উনি পাগল হয়ে যাইতো। আর রেফারি থাকতো কে? ভারত। হ্যাঁ, মোদিজি রেফারি থাকতো, বাসি ফু দিত, আর লাল কার্ড দেখাইতো, আর হলুদ কার্ড দেখাইতো। আসিফ নজরুল সাহেব যদি উপদেষ্টা হইতো, এতদিনে সব কিছু হাতছাড়া হয়ে যাইতো। এই জুলাইয়ের অভ্যুত্থান একেবারে ভাই জায়গা মতো দিয়া দিত, কেউ ঠেকায় রাখতে পারতো না। কেউ সাহস পায় নাই কেন জানেন? ডক্টর ইউনূস স্যারের জন্য। দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখানেই থাকুক না কেন, যত রকম কুমতলব থাকুক না কেন, ডক্টর ইউনূস স্যারকে টোকা দেওয়ার আগে 100 বার চিন্তা করবে, তো 100 বার যে উনাকে টোকা দিয়ে হজম করতে পারুম না, পারবে না, কেউ পারবে না বইলাই উনি টিকা আছেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হায় আল্লাহ, আসিফ নজরুল স্যারের হাতে পড়লে আমরা কিন্তু গেছিলাম। হায় হায়, আমি তো থাকতাম এতদিন আয়না ঘরে। আর এই যে যারা জুলাইয়ের অভ্যুত্থানে, আর এই যে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত, এতদিনে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার আরম্ভ হয়ে যেত, 2-1টার ফাঁসি হয়ে যেত। সবচেয়ে আগে ফাঁসি তো ঝুলতো কে জানেন? হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, আর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হায় হায়, এ তো ভাই পুরাই ডেঞ্জারাস। কি বলে চিন্তা করেন, অনেকের চোখেই বেয়াদব, কিন্তু এরকম বেয়াদব দরকার আছে ভাই, দরকার আছে। আজকে তাকে জিজ্ঞেস করতেছিল সাংবাদিক যে আপনারা কি বিএনপির সাথে যাচ্ছেন জোট বানাইতে? হ্যাঁ না কিছুই বলে না, বলে কি বিএনপি আগে চাঁদাবাজি ছাইরা ভালো হয়ে আসুক, তারপর আমরা চিন্তা ভাবনা করুন। চিন্তা করছেন কথাবার্তা? এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেপবে না, রাগ করবে না? ভীষণ রাগ হবে তো, কারণ ওনারা অনেক বড় দল, তো পাত্তাই দিতে চায় না। কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোট করতে পারি। ভাই, জোট করার আগে পিঠের মধ্যে ছালা বাইন্ধা নিয়েন, পিঠের মধ্যে ছালা বাইন্ধা নিয়েন। আমি বিএনপির কর্মীদেরকে থ্যাঙ্ক জানাইতে চাই একটি ব্যাপারে। এই যে যারা জোট করতে যাচ্ছে না, ওদেরকে ধইরা না ইচ্ছা মতো পিটানি দিতেছে, ওদের হাতের লাঠিটা জায়গা মতো পড়তেছে। এই যে কয়েকদিন আগে দেখলেন না, 2 দিন আগে আন্দালিব পার্থ, এক দলের এক নেতা, প্রভাবশালী নেতা, সবাই চিনে,
কিন্তু কে ওনার সেক্রেটারি, কে কোষাধ্যক্ষ ওই দলে, আর কে কে আছে কেউ জানে না। এমনকি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি, বলতে পারবেন না। ওনার দলের নাম মনে হয় বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, এইটাই মনে হয় ওনার দলের নাম। যাই হোক, উনি বোধ আমার মনে হয় বিএনপিতে ঢুকতে চাইতেছিল, মানে জোট বাঁধছে, জোট। আর বিএনপির পোলাপান ওনার এলাকার মধ্যেই ফালাইয়া ওনার দলের মানুষকে ভাই ইচ্ছা মতো পেদাইছে, ইচ্ছা মতো পেদাইছে। কেন পেদাইছে? আরে ভাই 16-17 বছর আমরা জেল খাটলাম, দৌড়ানি খাইলাম, আওয়ামী লীগ আমাদেরকে ঘরে ঘুমাইতে দিত না, আমরা ধান খেতে ঘুমাইতাম, বাসায় থাকতে পারতাম না, মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম না, বোনের বিয়ে যাইতে পারতাম না। আমাদের নেতা আছে, আমরা আছি, তুমি উইরা ইসা জুইরা বসবা, জোট বাঁধবা, এই জন্য পেদানি দিছে। কয়েকদিন আগে দেখেন নাই ওই যে ভিপি নূরকে, উনিও কিন্তু ওই বিএনপিতে গেছিল, উনার এলাকা থেকে যখন আসতেছিল এমন পেদানি দিছে, আর্মি আইসা চারিদিক দিয়ে ঘেরাও করে রাখছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকা ছিল, বাইর হইতে পারে নাই। পরে আর্মির সহযোগিতায় বাইর হইছে। আরেকজনকে ঝাড়ু পেদানি দিছে, না উনার সঙ্গে সঙ্গে পেদানি দেয় নাই, ঝাড়ু মিছিল করছে। জুনাইদ সাকি ওই ঝাড়ু মিছিলের কারণ উনি নাকি ইসলাম বিদ্বেষী, এই জন্য ওই ঝাড়ু মিছিল। কিন্তু দেখেন ওনারা জোট বাঁধতে চায় কার সাথে? বিএনপির সাথে। বিএনপির সাথে জোট বাঁধলে বিএনপির কর্মীরা ছাইরা দিবে না, ছাইরা দেওয়া উচিত না ভাই। আমি আপনাদের সঙ্গে আছি, কারণ আপনারা কষ্ট করছেন, আপনারা জুলুম সহ্য করছেন, অন্যজন এসে মজা মারবে, ফজা ভাই মজা মাইরা চলে যাইবো, এটা তো হয় না। এখন দেখার অপেক্ষা এই এনসিপি যদি যায় কি হবে। ভাই যাওয়ার আগে পিঠের ছালা বাইন্ধা যায় না, পিঠের ছালা বাইন্ধা যায়, লাঠির বাড়ি একটাও তো মাটিতে পড়বে না, ওই পিঠের মধ্যে পড়বে। হ্যাঁ, ওই পিঠের মধ্যে পড়বে, সাবধান। কিন্তু আসলে কি যাবে? না, যাবে না, যাইতে পারে না। ওনারা এককভাবেই নির্বাচন করবে। ওনারা দেখেন না জামাতে ইসলামকেও যা মুখে আসে তাই বলে, সমালোচনা করে। এর পিছনে কারণ কি বুঝে নিতে হবে আপনাদেরকে, যে ভাই আমরা জামাতের সঙ্গও না, বিএনপির সঙ্গও না, আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই, আর নিজের পায়েই দাঁড়ানোর উচিত। কারণ জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা জড়িত। তারা কারোর সাথে জোট বাঁধা মানে কি জানেন? মাথা নিচু করা। আর ওই মাথা নিচু করে রাজনীতির দিন শেষ হয়ে গেছে, একদম শেষ। এই যে আপনারা যারা হুমকি দিতেছেন, ভয় দেখাইতেছেন ডক্টর ইউনূসকে, এইটা করলে এইটা করুম, মাঠে নাইমা এই কইরা ফেলামু, কিচ্ছু করতে পারবেন না। 3 বাহিনীকে নিয়ে উনি বসছে। এই 3 বাহিনী তো ভাই বিদেশ থেকে আসে নাই, এই দেশেরই সন্তান, আমাদের মায়েরই সন্তান, এই দেশের মাটিতেই ওনাদের জন্ম। ওনাদের কি দেশপ্রেম নাই? ওনারা কি দেখতেছে না কি হচ্ছে সমাজে, কি হচ্ছে সারা দেশে? সবই দেখতেছে, না দেখার কিছু নাই। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। দেখেন তারেক রহমান সাহেব বহুবার সাবধান করছে আপনাদেরকে, 100 বার না 1000 বার সাবধান করছে। এবং এমনও দাবি তুলছে বিএনপি থেকে, আমরা তো বহিষ্কার করতেছি, পুলিশ কেন ধরতেছে না, পুলিশ কেন ছাড় দিতেছে? কথা তো ভাই সত্যি। কারণ বহিষ্কার করা মানে কি? চাঁদাবাজি করছে, নাহলে কারো মাথায় বাড়ি দিছে, নাহলে কোনো ধর্ষণ করছে, নাহলে কারো জমি দখল করছে, জুলুম তো একটা করছে। ওই জুলুমের কারণেই তো আইন তাকে ধরবে, কিন্তু আইন ধরতেছে না। ওনারাই বলতেছে আমরা বহিষ্কার করছি, তোমরা কেন ধরো না, মানে পুলিশকে বলতেছে। কিন্তু ভাই ব্রাদার, যুক্তির ব্যাপার আছে, যুক্তি দিয়া চিন্তা করতে হবে। পুলিশের উপর দিয়া কোন ঝড়টা গেছে, কোন সাইক্লোন গেছে 5ই আগস্ট, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপরও পুলিশ সেখান থেকে উঠা বারবার দাঁড়াবার চেষ্টা করতেছিল, কিন্তু ফেলা দিতেছিল ধাক্কা দিয়া। আপনাদের মনে নাই নীলফামারীতে, চিটাগাঙ্গে, নোয়াখালীতে আসামি ধইরা নিয়ে গেছে, ওই আসামিকে থানা ঘেরাও দিয়া পুলিশের গায়ে হাত তুইলা কারা আসামিকে ছিনায় নিয়ে গেছে? মনে নাই? মনে রাখতে হবে। ঢাকা শহরটাই তো বাংলাদেশ না ভাই, ঢাকা শহরটাই বাংলাদেশ না। পিনাকি ভট্টাচার্যের কন্টেন্টে দেখেন নাই? খুব সম্ভব নাটোরে, ওইখানে 2 ভাই, হায় 2 ভাই রাজত্ব চালাইতেছে। পুলিশ মানে না, র্যাব মানে না, মিলিটারি মানে না, এরে ধরে লয়ে যেতেছে, এরে নিয়ে উঠে মাইরা ফেলাইতেছে, কোটি কোটি টাকা চাঁদা নিয়ে যাইতেছে, কত টেলিফোন ভয়েস, কত ভিডিও। তারপরও 2 ভাই কিন্তু এখনো জেলের বাইরে। তার মানে কি জেলের বাইরেই থাকবে? এরা জেলের বাইরে থাকলে, এইসব অপরাধীরা দেশে ছড়ায় ছিটা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে? জীবনও হবে না। ভোট বাক্স ছিনতাই করে লয়ে যাইব তো। আর ভোট বাক্স ছিনতাই হয়ে গেলে ডক্টর ইউনূস স্যারের ইজ্জত মাটিতে মিশা যাবে, সারা বিশ্ব ওনারে নিয়ে হাসবে, ওনার সারা বিশ্বতে বন্ধু বান্ধব ছড়ায়া ছিটায়া সবাই ওনাকে সম্মান করে। তারা তখন কি সম্মান করবে? তখন বলবে না নিজের দেশের মধ্যে একটা নির্বাচনই করতে পারে না, আর আন্তর্জাতিক ময়দানে ঘুরা বেড়া মানুষের জ্ঞান দেয়, তাই বলবে না ভাই? এই জন্যই 3 প্রধানকে নিয়ে বসছে। 3 প্রধানকে নিয়ে বৈশা ওনার কথাবার্তা উনি জানাই দিছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, একদিনও এদিক সেদিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আর এই নির্বাচন ভালো হওয়ার জন্য
সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার জন্য, ঈদের আনন্দের মতো নির্বাচন হওয়ার জন্য এই তিন বাহিনী হাত বাড়ায় দিছে ভাই, হাত বাড়ায় দিছে। কেন হাত বাড়াবে না? একটা ইঙ্গিত তো দিছিলই যে আর কাউকে গ্রেফতার করা হবে না। কে দিছিল? আমাদের সচিব সাহেব। এবার মিলছে ঘটনা। কারণ কি জানেন? ওই যে 15 জন ধরা পড়ছে, এরপরে আর কোনো হাত করা কারো হাতে উঠবে না, এই জন্যই ওই ইঙ্গিতটা দিছে। আর ওই 15 জনকে ধরার কারণ আর্মির ভিতরে শুদ্ধ অভিযান চালানো। এটা যদি না ধরতো, এই আর্মির ভিতরে ভবিষ্যতে কোন সরকার আইসা এই আর্মিকে কাজে লাগায়া আবার আয়না ঘর বানাইতো। এখন যদি বিচারটা হয়ে যায়, তাহলে কি কেউ সাহস পাবে আয়না ঘর বানাবার? আর এই ব্যাপারটা, এই ন্যায়ের ব্যাপারটা কি তিন বাহিনী মাইনা নিবে না? ওনারা কি এই দেশের সন্তান না? ওনারা কি ন্যায়ের পক্ষে থাকবে না জুলুমের পক্ষে থাকবে? ন্যায়ের পক্ষেই থাকবে, থাকতেই হবে ভাই। ওনারাও তো বুঝা ফেলাইছে এই দেশকে নতুন ভাবে গইড়া তোলার সময় এখনই। তাই বলবো, কেউ ভয় দেখায়া লাভ নাই। ভয় দেখায় কিচ্ছু করতে পারবেন না, একটা চুলও সরাইতে পারবেন না ওনাদেরকে। ওনারা যেটা করার সেটাই করবে, আর ওনারা ন্যায়ের পক্ষেই থাকবে। ন্যায়ের পক্ষে থাকবে বলেই তো হ্যাঁ না ভোট চাইছে। কিন্তু হ্যাঁ না ভোট আপনারা রাজি হচ্ছেন না কেন? এই জন্য রাজি হচ্ছেন না, কারণ এই যে ডাকসু জাকসু রাকসু নির্বাচন দিয়া সারা দেশে যে বার্তাটা চলে গেছে, এই বার্তাটা তো আপনারা জানেন কি বার্তা গেছে। এখন যদি হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া আবার একটা ওরকম বার্তা চলে যায় সারা দেশে, তাহলে জাতীয় নির্বাচনের ফলাফল কি হবে এটা তো বুঝেন। যার জন্য ওনারা চাচ্ছে না যে আবার প্যাচে পড়ি, মাইনকাই চিপাই পড়ি। ওই মাইনকাই চিপাই আর যাইতে চাচ্ছে না। ডাকসু জাকসু রাকসু নির্বাচন দিয়া যে ফলাফলটা আইছে, হ্যাঁ না ভোট দিয়া ওই একই ফলাফল আসবে। যার জন্য দেখবেন এমন একটা কিছু হইতে পারে, জামাত, বিএনপি এবং এনসিপি বাকি সব দল দেখবেন হ্যাঁ না ভোটের আগেই একটা জায়গায় চলে আসছে। একটা জায়গায় কি ভাই? ওই একটা দাবি, বহুদিন যাবত আমি বলতেছি, ওই একটা দাবি, বাকিগুলা পরে দেখা যাবে। সেটা কি? জুলাই সনদপত্রের ঘোষণা। আর জুলাই সনদপত্রের ঘোষণা মানে নতুন বাংলাদেশের যাত্রা শুরু। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।